আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো। আইডিয়াল কমার্স কেয়ারের ডিজিটাল প্ল্যাটফর্মে সকলকে স্বাগতম। আমরা এখন ট্যাক্সেশন ইন বাংলাদেশ এই সাবজেক্টের চাকুরি হতে আয় ধারা 32 থেকে 34 এই বিষয়ের কিছু বেসিক বিষয় বা অঙ্ক সমাধান করেছিলাম। আমরা আজও একটি বড় অঙ্ক অর্থাৎ গ বিভাগের 10 মার্কের জন্য যে অঙ্ক আসে সম্পূর্ণ একটি অঙ্ক সমাধান করব। দেন পরবর্তী ক্লাসে আমরা সরকারি খাত থেকে শুরু করব। যারা লাইভে যুক্ত হয়েছো, আমার কথা ক্লিয়ারলি শোনা ও বোঝা যায় কিনা একটু জানিয়ে দাও। আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে এখনই ক্লাসটা শুরু করে দেব ইনশাআল্লাহ। তাহলে আমরা শুরু করি। তোমরা খাতা কলম নিয়ে রেডি হও। আমি যে অঙ্কগুলো উঠাবো, কারণ এটাতে শীট দেওয়া নাই, তোমরা অঙ্কটা উঠায় নাও। সবাই লেখো, মিস্টার রাজীব ঢাকা একটি সরকারিটাও দিব না, এখানে সরকারি দিচ্ছে কেন, একটু বেসরকারিটা খুঁজে নিই আমি। ওকে, আর একটা অঙ্ক পেয়েছি। এই অঙ্কটাই করা যাচ্ছে টাইপের। সবকিছু আছে এখানে। লোক জনাব জাবের একটি বেসরকারি কোম্পানিতে, জনাব জাবের একটি বেসরকারি কোম্পানিতে কোম্পানিতে 20,000 মানে পে স্কুল 20,000 থেকে শুরু, 1,000 ইন্টু 10, তার মানে 10 বছর পর্যন্ত কত হাজার করে বৃদ্ধি পাবে বলো তো? 1,000 করে বৃদ্ধি পাবে। মানে বিষয়টা এমন না যে ও এখন বর্তমানে 20,000 টাকা দিয়ে চাকরি করতেছে, এমন না। মানে ও যখন চাকরিতে জয়েন করেছিল, কে, জনাব জাবের, তখন ওর মূল বেতন ছিল 20,000। প্রতি বছর 1,000 করে বৃদ্ধি পাবে, 10 বছর বৃদ্ধি পাবে, এভাবে হয়ে 10 বছর পর তার বেতন কত হবে? 30,000 টাকা। বেতন স্কেলে চাকরি করেন।
টাকা বেতন স্কেলে চাকরি করেন। ওকে, এখন বলা হয়েছে 2023 সালের 30শে জুন, 2023 সালের 30 জুন। তা বলো এই 30শে জুন তাহলে বছরের শেষে না শুরুতে, বলো তো একটু আমাকে। নাকি মাঝামাঝি? যারা অঙ্কের আগে করো নাই তাদের কাছে মনে হতে পারে 30শে জুন কখন, মাঝামাঝি। কিন্তু আমরা জানি অঙ্ক সুলভ শুরু হয় জুলাই মাসের 1 তারিখ আর শেষ হয় জুন মাসের। তাহলে সেই হিসাবে আমাদের 30শে জুন এখানে কি শেষ তারিখ, ঠিক তো? আর 30শে জুন তারিখে তার মূল বেতন ছিল 25,000 টাকা। 30শে জুন তারিখে তার মূল বেতন ছিল কত? 25,000 টাকা। ওকে, এরপরে বলা হয়েছে তার বেতন বৃদ্ধির তারিখ 1 জানুয়ারি। তাহলে তো কোনো ঝামেলা নেই না, বোঝনি? বেতন বৃদ্ধির তারিখ 1 জানুয়ারি। তা বলো জানুয়ারিতে যদি বেতন বৃদ্ধি পায় তাহলে বেতন বৃদ্ধির আগে কয় মাস? 6 মাস। কারণ আমরা জানি জুলাই মাস থেকে শুরু হয়, তাহলে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 6 মাস। আর জানুয়ারি থেকে জুন পর্যন্ত কয় মাস? 6 মাস। তাহলে মোট 12 মাস। তাহলে তোমরা বলো জানুয়ারি থেকে জুন পর্যন্ত কত করে পাচ্ছে? বলছে বর্তমান বেতন ওদের কত করে, একটু ক্লিয়ার করো। দেখো লেখা আছে ভাইয়া। হ্যাঁ ওই কথাই বলতেছি। দেখো 30শে জুন তারিখে তার বেতন ছিল কত? 25। তার মানে কি জানুয়ারি মাসে যখন বৃদ্ধি পেয়েছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, এই 6 মাস কত করে পেয়েছে? 25,000 করে পেয়েছে। আর প্রতি মাসে, প্রতি বছরে কত করে বৃদ্ধি পায়? 1,000। তাহলে বিগত 6 মাস কত করে পেয়েছে? 24,000। একটু বোঝার চেষ্টা করো ভালো করে ভাইয়া। ক্লিয়ার কিনা বলো সবাই। আচ্ছা আমি দু একজনের কাছে কোশ্চেন করি। আচ্ছা রিমি বলো প্রথমে। বলো তো আপু আমাদের অঙ্ক শুরু হয় কবে? জুলাইয়ের 1 তারিখ। তাহলে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত কোনো বেতন বৃদ্ধি পায়নি, এটা তুমি ক্লিয়ার? হ্যাঁ এর কোশ্চেনে তো বলে দিয়েছে যে জানুয়ারির 1 তারিখে বেতন বৃদ্ধি পেয়েছে, না এটা বোঝনি এখনো? তাহলে পূর্বের 6 মাসে তো বেতন বৃদ্ধি ছিল না, আর জানুয়ারি থেকে ডিসেম্বর এই 6 মাস বেতন বৃদ্ধি পেয়েছে। আর কোশ্চেনে জুন মাসের বেতন দেওয়া আছে, তাহলে এই বেতনটা বেতন বৃদ্ধির আগে না বেতন বৃদ্ধির পরে? এই যে 25,000 টাকা, এই 25,000 টাকা বেতন বৃদ্ধির আগে না পরে? ভালো করে বোঝো, কখন বৃদ্ধি পেয়েছে?
পয়লা জানুয়ারি। জানুয়ারি। জানুয়ারি বছর থেকে গণো, কি কি মাস গণো? এপ্রিল, মে, জুন। তো জুন মাসের বেতন, তো ওই জানুয়ারিতে বেতন বৃদ্ধি আর বেতন দেওয়া আছে জুন মাসে। তাহলে এই বেতনটা বৃদ্ধির পরে না আগে? পরে হবে, পরে। পরে, কারণ জানুয়ারি মাস, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। তাহলে জানুয়ারির পরে তো জুন আসতেছে, তাহলে বেতন বৃদ্ধির পরে তো আসতেছে। তার মানে জুন মাসে যদি 25 হয়, তার মানে ওই 25 কবে থেকে পাচ্ছে? ওই জানুয়ারি। জানুয়ারি থেকে পাচ্ছে। এবার আমাদের জানুয়ারির আগে আবার 6 মাস ছিল, কারণ অঙ্ক শুরু হয় জুলাই মাসের কয় তারিখে? 1 তারিখে। এই এই প্যাচটা একটু ভেঙে নাও, তাহলে সবার ক্লিয়ার হবে। তাহলে আমাদের অঙ্ক শুরু সব সময় জুলাই মাসের 1। জুলাই, এবার গোনো আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তাহলে এই 6 মাস তো আর বেতন বৃদ্ধি পায়নি। তাহলে ভালো করে বুঝো, প্রতি বছর কত করে বৃদ্ধি পায় উপরে লেখা আছে? 1000 করে। তাহলে বোঝো, যদি বেতন বৃদ্ধি না পায় তাহলে 25 থেকে 1 বাদ দাও, তাহলে কত হলো? 24। তার মানে পূর্বের 6 মাস 24,000 করে বেতন পাইছে। ক্লিয়ার কিনা বলো? হ্যাঁ। সবাই ক্লিয়ার হয়েছো? আমাকে একটু বলো তো ভাইয়া, সবাই ক্লিয়ার কিনা? ওকে, তার মানে জুন মাসের বেতন দেওয়া আছে আর জানুয়ারিতে বৃদ্ধি। তাহলে জানুয়ারি থেকে জুন, এই 6 মাস 25। আর আমাদের তো শুরু হয় জুলাই, তাহলে জুলাই থেকে ডিসেম্বরে 1000 করে কম, কারণ লেখা আছে 1000 গুণ 10, তার মানে 1000 পূর্বে কম। মনে করো তুমি চাকরি করতেছো, তো তুমি জুলাই মাস থেকে ডিসেম্বর পর্যন্ত 24 করে পেয়েছো, আর জানুয়ারি মাসে বৃদ্ধি পেয়েছো। তাহলে বৃদ্ধি কত করে পাবে উল্লেখ আছে? 1000। তার মানে কত হাজার করে পাচ্ছ বর্তমানে? 25,000। যে কোনো একটা সিস্টেমে বুঝলেই তো হচ্ছে, না বোঝনি আমার কথা? আশা করি এখন ক্লিয়ার নাকি? বলো ভাইয়া। কি ভাইয়া? ওইগুলোর কোনো কাজ নেই, তোমার বললাম তো, ও যখন চাকরি শুরু করেছিল তখন ওর স্কেল ছিল 20। আমাদের এই যে 25,000 দেওয়া আছে, এই তত্ত্ব থেকে বুঝতে হবে যে এখন বর্তমানে জুন মাসে কত পাচ্ছে, 25। এই তত্ত্ব থেকে তোমাকে বুঝতে হবে যে তার বেতন এখন কত চলছে। ক্লিয়ার? যারা কম বেশি চাকরি করো তারা বুঝবা এগুলো আরো বেশি, যে কখনো যদি মাসের শুরুতেই যে বেতন বৃদ্ধি পায় এমন কোনো কথা নেই। এক একটা কোম্পানি এক এক সময় বেতন বৃদ্ধি করায়, বা কাজের ধরন দেখেও অনেক সময় বেতন বৃদ্ধি করায়। মনে করো তুমি চাকরি করতেছো, এবার তোমার ভালো একটা অফার এসছে, তুমি মনে করো 10,000 টাকা বেতনে চাকরি করতেছো, পাশের একটা কোম্পানি তোমার কাজের ধরন দেখে তোমাকে 12,000 অফার করেছে। তুমি এই কোম্পানিকে রিজাইন দেওয়ার সময় তুমি জানাইছো, তখন ওই কোম্পানি বলতেছে ম্যাডাম বা স্যার, আমি আপনাকে ওই বেতন দিচ্ছি, আমি বৃদ্ধি করে দিচ্ছি, আপনারা যাওয়ার দরকার নাই। তখন তুমিও দেখতেছো যে সেম বেতনই যখন দিচ্ছে, তাহলে আমি আর যাবো কেন? মেলা দিন ধরে যেহেতু একটা পরিচয় আছে, আমি আর যাব না। তাহলে বেতন যে কোনো টাইম বৃদ্ধি পাইতে পারে, আর এটা উল্লেখ করা থাকবে, না বোঝনি? ওকে, তাহলে আমাদের বেতন। একটা প্রশ্ন ছিল। বলো বলো। জি, এখানে তো জুলাই মাসের 1 তারিখ থেকে জুলাই মাসের 1 তারিখ থেকে হলে তো 6 মাসের হয় না, আর 1 বছরের তো চাকরি করে না। 1 বছরের চাকরিটা এমন, এখানে তোমার তথ্য দিয়ে আছে 23, তার মানে 23শে জুন যদি তার বেতন এমন থাকে, তার মানে অঙ্কটা শুরু হয়েছিল 22-এর জুলাই মাসের 1 তারিখ, না বোঝনি? জি বুঝছি। হিসাব কাল তার বিগত বছরে চলে যায়। মানে তোমাদের যেমন শিক্ষাবর্ষ তোমরা ভালো বুঝবা, যেমন তোমাদের শিক্ষাবর্ষ কত? 21-22। হ্যাঁ, তোমাদের ওই শিক্ষাবর্ষের কার্যক্রম শুরু হয়, তোমরা যখনই নভেম্বর বা ডিসেম্বরে ভর্তি হও না কেন, তোমাদের মেন কার্যক্রম জুলাই মাসের 1 তারিখ থেকে শুরু হয়েছে। মেন কার্যক্রম কখন শুরু হয়েছে? জুলাই মাসের 1 তারিখ। হ্যাঁ, যারা বেসরকারি কলেজে মানে প্রায় মানে পড়ো,
তারা হিসাব করে 4 বছরের বেশি বেতন দিবা না, যদি 6 বছরও লাগে। তোমরা মনে রাখবা, তোমরা ওই যে 21 সালের দেয়া শুরু করেছো বেতন, 21 সাল থেকে 22 সাল, 22 সাল থেকে 23, 23 থেকে 24, 24 থেকে 25, অর্থাৎ 25 সালের জুন মাস পর্যন্ত বেতন দিবা, এরপর আর বেতন দিবা না। আমার কথা মনে থাকবে? জি সরকারি হলে সমস্যা না, সরকারি হলে তো 20-25 টাকা, আর ওরা তোমার কাছ থেকে বেশি নেবেও না। আর বেসরকারিতে ঝামেলা আছে, তুমি বেতন বেশি দিয়ে ফেললে আর ফেরত দেবে না। তোমাদের ব্যাচ তোমরা মনে রাখবা যে 25 সালের জুন পর্যন্ত বেতন দেবে, এরপরে আর দিবা না। মনে থাকবে তো? আর যারা ম্যানেজমেন্ট বা মার্কেটিং ডিপার্টমেন্টে আছো, তারা 24 সালের জুন পর্যন্ত দিবা, আর দিবা না। এখানে যারা ম্যানেজমেন্টে আছো, তারা বেতন দেবা কত সাল পর্যন্ত? 24 সালের জুন মাস পর্যন্ত, এর বেশি না কিন্তু। আর যারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের, 25 সালের জুন পর্যন্ত দিবা বেতন, বেশি দিয়ে ফেললে কিন্তু ফেরত পাবা না। কারণ তোমাদের 4 বছরের কোর্স 26-27 সালও লেগে যাইতে পারে, তাই বলে কি সব বেতন দিবা? তাহলে তোমাদের লস। ওকে, তাহলে অঙ্ক এখানে শুরু 22-23, এটা ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার, তাই তো? ওকে, এর পরের তথ্য, আমাদের পরের তথ্য দেওয়া আছে চিকিৎসা ও আপ্যায়ন ভাতা হিসাবে তিনি মাসিক 3000 টাকা ও 2000 টাকা প্রাপ্ত হন। তাহলে লিখি চিকিৎসা ও আপ্যায়ন ভাতা হিসাবে তিনি মাসিক 3000 টাকা ও 2000 টাকা প্রাপ্ত হন। যখন এর শীটটা সুন্দর করে ফেলবো, তখন আর দেরি হবে না অঙ্ক করতে। মেন বিষয় হচ্ছে শীট করা থাকলে অঙ্ক অনেক সময় কম লাগে। আর যেহেতু তোমাদের রুল চেঞ্জ হয়েছে, পুরাতন শীটে তো করতে পারছে না আমি। তাহলে এখন এখানে দুইটা হিসাব দেখলাম, একটা চিকিৎসা আর একটা কি আপ্যায়ন। তোমরা জানো বর্তমানে চিকিৎসা সরাসরি লিখতে হয়, তাহলে চিকিৎসার কোনো কাজ করা লাগে না। তাহলে 3000 গুণ 12 কত বইবে? 36। আর আপ্যায়ন 2000 গুণ 12 কত পাইবে? 24। মানে এখানে আপাতত কোনো কাজ নেই, শুধুমাত্র বেতনটা ভালো করে বুঝলেই হচ্ছে। এরপর দেখো তিনি বলেছে উৎসব বোনাস হিসাবে তিনি 2 ঈদের 1 মাসের মূল বেতনের সমান একটি করে 2টি বোনাস পান। ভালো করে বোঝো, উৎসব বোনাস, উৎসব মানে হচ্ছে আমাদের 2টা ঈদ। 2টা ঈদের নাম কি বলো? হ্যাঁ, ঈদুল ফিতর আর ঈদুল আজহা, তাই না? আচ্ছা, তাহলে আমাদের উৎসব বোনাস হিসাবে তিনি 2 ঈদে কয়টা বোনাস পায়? 2টা বোনাস পায়। ঈদে 1 মাসের মূল বেতন সমান করে, 1 মাসের মূল বেতন সমান করে 2টি বোনাস পান। ওকে, তার মানে আচ্ছা, তোমাদের আমি গত দিনও আমি বুঝাইছি, বলতো হচ্ছে আমাদের ঈদুল ফিতর কবে গেছে এই বছর? এপ্রিলে, তাই না? তাহলে তোমাদের এপ্রিলে গেছে ঈদুল ফিতর। তাহলে এপ্রিলে যদি যায়, এপ্রিলে না কখন গেছে? হ্যাঁ, এপ্রিল মাস। আর এর পরেরটা কখন যাচ্ছে? জুন মাসে।
তার মানে তোমাদের দুইটা বোনাসই কত করে পড়তেছে? 25,000 না 24,000? এপ্রিল মাসে তোমার বেতন ছিল কত আমাকে একটু বলো ভাইয়া। 25,000। তাহলে জুন মাসেও বেতন কত? 25,000। 25,000। তো তোমাদের জন্য তো কোনো ঝামেলা নেই, আছে? 25,000 হবে। হ্যাঁ, তাহলে দুইটাই 25। এখন যদি দুই সময় ঈদ হতো তখন আমরা ধরতাম একটা 24 আর একটা কত? 25। আমার এই কথা ক্লিয়ার কিনা বলো? তোমাদের এই বছরে যদি এই বছরও না অঙ্ক আসে, মনে করো তোমাদের এখন যদি আমাদের 23 সাল চলে, তাহলে 23-24 যদি ধরো, আর যদি তুমি 23-24 না ধরে যদি 22-23 ধরো, ভালো করে বোঝো, 22-23 ধরলেও তোমার বিগত দুইটা ঈদ কিন্তু এই জানুয়ারি থেকে ডিসেম্বরের কি জুনের মধ্যেই হয়েছে, না বোঝনি? বিগত বছরে দুইটা ঈদও এই বছরের মধ্যেই হয়েছে, মানে এই জুনের মাঝেই। তার মানে এখানে 25 আর 25, যেন 25 আর 24 দিবা না। যদি কোনো কারণে জানুয়ারির আগে মানে ঈদ হতো তখন একটা 24 দিতাম আর একটা কত দিতাম? 25। কিন্তু তোমাদের দুইটাই জানুয়ারি থেকে জুনের মধ্যে, তাহলে কত হবে? 25-25। ক্লিয়ার? ঠিক আছে, এটা মাথায় রাখলেই হচ্ছে। তাহলে মূল বেতনের 2 মাস যদি হয় তাহলে 50,000 টাকা বোনাস পাবে। এরপর লক্ষ্য করো, পরের লাইনে আছে, জনাব জাবেরকে ভাড়া মুক্ত একটি সুসজ্জিত বাড়ি দেওয়া হয় যেটির ভাড়া মূল্য 96,000 টাকা। তাহলে আবাসন সুবিধা বর্তমানে কিন্তু কোনো কাজ করা লাগে না, মনে আছে? আমি আর বিস্তারিত লিখলাম না, আমি এমনি শর্টকাটে লিখে রাখি, তো সম্পূর্ণ শেষ করতে পারবো না। তাহলে আবাসন সুবিধা কত আছে? 90,000। এর কোনো তো কাজ করা লাগবে না, এটা সরাসরি বসাতে হবে, না বোঝনি? এরপরে বলা হয়েছে তাকে পূর্ণকালীন ব্যক্তিগত ব্যবহারের জন্য একটি গাড়ি প্রদান করে। এখানে আর কোনো তথ্য নেই। তাহলে এই যে গাড়ির জন্য আমাদের এর ব্যাখ্যা কি ছিল, কে বলবে, কার মনে আছে? আমি বলি স্যার, হ্যাঁ বলো। 2500 সিসির নিচে যে গাড়িগুলো ওইগুলোতে মাসিক ট্যাক্স প্রদান করতে হবে 10,000, মানে এক বছরে 1,20,000। এক বছর 1,20,000 টাকা। তা আমাদের যদি কোনো কিছু না উল্লেখ থাকে আমি ঠিকায় লিখে দিব, ধরে নেওয়া হলো যে অমুক ব্যক্তির যে গাড়িটা দেওয়া ছিল 2500 সিসির নিচেই, না বোঝনি? হ্যাঁ। মানে গাড়িটা যদি 2500 সিসি হয় তাহলে প্রতি মাসে 10,000 টাকা হিসাবে 1,20,000 টাকা কর দেওয়া লাগবে সরকারকে। আর যদি কি হয় 2500 সিসির বেশি হয়, তা এই রুলটা মনে আছে তো তোমাদের? কার মনে আছে দেখো, বলো তো, কে বলতে পারবে দেখি? ব্যতিক্রম রুলও মনে রাখতে হবে তোমাদের। 15% বাড়বে। বলো ভাইয়া। 15%। 15% সুদ বৃদ্ধি কথা বলিনি তো, ভালো করে মনে করো। তাহলে 12 গুণ করতে হবে। এখনো তো 12 দিয়ে গুণ করবো, 12 10 কে 120, 25,000 টাকা হিসাবে বার্ষিক কত? 3 লক্ষ টাকা। দেখেছো, তোমাদের এই দুদিনই মনে নেই। তোমাদের বলেছিলাম যে 2500 সিসির থেকে যদি বড় হয় সেক্ষেত্রে, মানে গাড়িটা যদি 2500 সিসির উপরে হয় সেক্ষেত্রে প্রতি মাসে 25,000 টাকা হিসাবে বার্ষিক কত টাকা? 3 লক্ষ টাকা কর দিতে হবে। আর 2500 সিসির নিচেই হলে তাহলে সেক্ষেত্রে আমাদের কর দিতে হবে 1,20,000 টাকা। মনে থাকবে? মনে থাকবে? দেখো তো ভাইয়া সবাই একটু বলো তো। তার মানে আমাদের বাংলাদেশে তো 2500 সিসির মধ্যেই দেয়, এর থেকে বড় গাড়ি আর দেয় না।
এমনিতেই তো মোটর সাইকেল তোমরা জানো 200 সিসি তাও এলাও না, মানে 200 সিসি তাই টাপ, বুঝনি? 2500 সিসি তো অনেক। এই 2500 সিসি সাধারণ অবস্থায় মনে রাখবা, কারণ 2500 সিসির উপরে যাওয়ার সম্ভাবনা খুব কম। তোমাদের এই অংশ ক্লিয়ার? তাহলে মোটর গাড়ির সুবিধা কত লিখবা ভাইয়া? 10,000 টাকা হিসাবে 1,20,000 টাকা। যারা পূর্বের ক্লাসটা করনি তাদের একটু কষ্ট হবে কিন্তু বুঝতে। এরপর দেখো বলা আছে তিনি তার মূল বেতনের 10% অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে জমা দেন। অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে যদি 10% জমা দেন, তিনি যদি দেয় তাহলে নিয়োগকর্তা দেবে না দেবে না? দিবে। দেবে। কর্মচারী দিলে নিয়োগকর্তা দিতে বাধ্য, আইন অনুসারে নিয়োগকর্তা অবশ্যই দিতে হবে। তাহলে আমাদের মূল বেতন যা হবে তার 10% নিয়োগকর্তা ভবিষ্যৎ তহবিলে দান দেবে। তাহলে আমরা এখানে নিয়োগকর্তার একটা দান মনে রাখবো, নিয়োগকর্তা। ওকে, এরপরে আমাদের আর কি তথ্য আছে, কত পার্সেন্ট তাও? 10%। এরপরে বলা হয়েছে তার নিয়োগ, এখানে কোশ্চেনে সুন্দর করে বলেও দিয়েছে, তার নিয়োগকর্তাও সমপরিমাণ অর্থ উক্ত তহবিলে প্রদান করেন। উক্ত বছরে তার বিনিয়োগ খরচ ছিল নিম্নরূপ: পারিবারিক ব্যয় 2 লক্ষ। তা বলো এই পারিবারিক ব্যয় 2 লক্ষ কই যাবে? কফিয়াতের পরিমাণ। পারিবারিক ব্যয় 2 লক্ষ কোথায় যাবে বলো? কোথাও যাবে না যাবে না? যাবে না। কারণ পারিবারিক ব্যয় এখানে দেখানো দরকার নেই। যদি এমনি বিনিয়োগ করো তাহলে ঠিক আছে। আর বলা হয়েছে বীমা সেলামি পলিসি মূল্য 4 লাখ, আর ব্র্যাকেটে দেওয়া আছে, আচ্ছা আমি লিখি, বীমা সেলামি, এখানে এখানে লেখা আছে পলিসি মূল্য কত? 4 লক্ষ, আর এমনি লেখা আছে 50,000। তাহলে এখন তোমাদের শেখানো আছে যে পলিসি মূল্যের কত পার্সেন্ট সর্বোচ্চ? মনে নেই, দেখেছো? 10%। বেশি রোল নেই তো, অল্প রোল। দেখো আমরা লিখবো বীমা সেলামি 50,000, এবার নিচেই লিখবো সর্বোচ্চ বীমা মূল্যের, এটাকে বলা হয় বীমা মূল্য বা পলিসি মূল্য, বীমা মূল্যের 10%। তাহলে 4 লাখ টাকা 10% করলে কত হয়? যেহেতু আমি নিচেই বললাম সর্বোচ্চ, তাহলে 50 বইবে না 40 বইবে আউট অফ কলামে? পাগল, সর্বোচ্চ বললাম না, নিচেই কি বললাম? আবার বুঝো, বীমা সেলামি তো 50, আর নিচেই বললাম যে সর্বোচ্চ সীমা বীমা মূল্যের কত পার্সেন্ট? 10%। সর্বোচ্চ 10%, তাহলে 4 লাখ টাকা 10% করলে কত হয়? 40,000। তাহলে তোমার সর্বোচ্চ 40,000-এর পারমিট আছে, 50,000-এর পারমিট নাই। তার মানে আউট অফ কলামে কত দিবা? 40। আর এই জাতীয় অংশগুলা কার মাঝে যায়? কর রেয়াত যোগ্য আয়। কফিয়াতের পরিমাণ। হ্যাঁ, কর রেয়াতের পরিমাণ বা বিনিয়োগ ভাতা মনে আছে তোমাদের সবার? এরপরে বলা হয়েছে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলের দান 10। আচ্ছা বলো তো, প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলের দান এর আগের দিন কি আমি শেখাইছি? ছিল? এই প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলের দান আরো গুরুত্বপূর্ণ আইটেম, মানে এর ডাইরেক্ট অ্যাকশন। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান, প্রধানমন্ত্রীর যদি তুমি মনে করো কি চোখের সামনে বা কি বলা যায় তার নজরে আসতে চাও, তাহলে এই তহবিলে 1 কোটি দান দিয়ে দিবা, তোমার নাম চলে আসবে, বুঝেছো? তুমি তারপরে যাই করো না কেন
তুমি তো আছে প্রধানমন্ত্রীর বিশেষ ছায়াতলে থাকতে পারবা। তাই এর কাজ কি? এর কাজ মনে রাখবা, যদি প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে দান করো, একবারে করযোগ্য আয় থেকে বাদ, এর কোনো বিনিয়োগ ভাতাটা কিচ্ছু করা লাগবে না। কি বলেছে আবার বলো ভাইয়া? প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে যদি দান করো, এ আর বিনিয়োগ ভাতায় বসানোর প্রয়োজন নাই। একবারে কি করবা আবার বলো তো ভাইয়া? যেখানে আমাদের করযোগ্য মোট আয় হবে, মানে কর নির্ণয়ের সময় সরাসরি প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে দান বলে বিয়োগ করবা। কথাটা মনে রাখতে পারবা? তোমাদের গতদিন অঙ্ক করাইছিলাম কয় ধাপে? 3 ধাপে। 3 ধাপে। তো লাস্টের ধাপে আমরা যখন কর নির্ণয় করেছিলাম, প্রথমে বলেছিলাম না যে প্রথম 3.5 লাখ টাকা পর্যন্ত 0%। ওই কাজটা করার আগে মাইনাস করে নেবা যে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলের দান 10,000। না বোঝনি এখনো? ওই মূল বিনিয়োগ থেকে মূল বিনিয়োগ না, বিনিয়োগ তো আলাদা পাগল। ওই যে যখন আমরা লাস্টে করযোগ্য আয় লিখলাম না মোট কত টাকা, ওই করযোগ্য আয় থেকে প্রথমে কি লিখি যে 3.5 লাখ টাকা পর্যন্ত 0%, মনে আছে? তার আগেই প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল বিয়োগ করে নিতে হবে। আচ্ছা, আমি যদি সময় পাই অঙ্ক করাই দিব, সমস্যা না। তাহলে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলের দান ডাইরেক্ট বসে, না বোঝনি? এরপরে তালিকাভুক্ত কোম্পানি, এটা কিন্তু কোথায় বসে মনে আছে? করার বিনিয়োগে। ইয়েস, এই তালিকাভুক্ত কোম্পানি আছে 20,000 টাকা। এরপরে দেওয়া আছে আমাদের অতালিকাভুক্ত কোম্পানি 15,000। আমরা জানি অতালিকাভুক্ত থাকলে ওর কোনো কাজ লাগবে না, না মনে থাকবে না? অতালিকাভুক্ত লিখে রাখি, অতালিকাভুক্ত। এর কোনো কাজ নেই। আচ্ছা, আমাদের আর কোনো আইটেম দেয়নি, নিচেই বলেছে জনাব জাবেরের 22-23 আয় বর্ষের জন্য মোট আয় ও কর দায় নির্ণয় করো। তাহলে আমরা আরো একটা ট্যাব নিয়ে তোমাদেরকে অঙ্ক শুরু করি। আচ্ছা, উপরের তথ্যগুলো আমি বলেছি কিন্তু আর দেখাবো না কোনোদিন। উপরের তথ্যগুলো যারা পূর্বের ক্লাস করো নাই করে দেখে নিবা, কারণ আমি ওই তথ্য দেখাইতে গেলে অনেক সময় লাগবে, এই একটা অঙ্ক করানোই সম্ভব না। আর যেহেতু আমার এখন অঙ্ক উঠানো নেই, বুঝতেই পারছো, আরো সম্ভব না। তাহলে এখন আমাদের প্রথম কাজ হবে যারা পূর্বের ক্লাস করো নাই করে নিবা, আর উপরে কি কি লিখতে হয় দেখবা। তাহলে আমি প্রথমে অঙ্ক থেকে শুরু করে দিই, যে অঙ্ক যেখান থেকে করতে হয় সেই জায়গা থেকে আমি শুরু করে দিই। টাকার ঘরে কটা শিখাইছিলাম আমরা? 2টা। তাহলে বিবরণ, যারা বিগত ক্লাসে ছিলা দ্রুত দ্রুত বলবা, কারণ বেশি সময় নেই। তো প্রথমে লিখবো চাকুরি হতে, দুটাই। চাকুরি হতে আয়। এই রস্যকরটা মনের ভুলে দিয়ে ফেলি, তোমরা দিবা না, কারণ চাকরি আমি বুঝাইছিলাম কেন এইসব লিখতে হয়। চাকরি হতে আয়, আর ব্র্যাকেটে লিখবা ধারা কত? হ্যাঁ, 34 থেকে 32, 32 থেকে 34। যারা 30 বলবা না কোনো মনের ভুলে, কারণ আমাদের 32 থেকে কত? 34 মন থাকবে না? ওকে। তাহলে এখন তোমাদের মনে আছে যে জুলাই থেকে কত? জুলাই 22 থেকে ডিসেম্বর 22। তার মানে আমাদের অঙ্ক 22 সাল আর 23 সাল। দেখো কোশ্চেনে দেওয়া ছিল 23 সালের জুন মাস, তাহলে বাকি 6 মাস 22 সালের, না বোঝনি? এই জন্য আমি লিখলাম জুলাই 22 থেকে ডিসেম্বর কি, এই জায়গায় চাইলে থেকে লিখতেই পারো, থেকে জুলাই 22 থেকে ডিসেম্বর 22, তাহলে 6 মাস। তাহলে এখানে তোমরা না বুঝলে এভাবে লিখবা 25,000 মাইনাস কত? 1,000 গুণ 4 থেকে 6। তার মানে
ওই জুন মাস, জানুয়ারি থেকে জুন যদি 6 মাসের হয়, তাহলে বিগতও তো 6 মাস, আর ওই বিগত 6 মাস 1000 করে কম পাবে। তাহলে 24 গুণ 6 কত হয় বলো আমাকে দ্রুত। 1,44,000। 1,44,000। আর এবার জানু, এই দেখো জানু চলে এসছে, তাই তো? 23 সাল থেকে জুন 23। ভাই এখানে কত করে বলো তো? 25,000। তা গুণ করো। কমার্সে নাকি রোমান্টিকতা নেই। এই দেখো, আরো তো তোমরা 9-10-এ আরো সুন্দর সুন্দর আছে সাংকেতিক চিহ্ন শিখছিলা। বিএফ, এই বিএফ এর পূর্ণরূপ কি কও? যার মনে আছে, কার মনে আছে? যার মনে আছে তার 20 টাকা মোবাইল রিচার্জ। যাও। 2,94,000। এই 2,94,000 জিজ্ঞাসা করে নিত আমি। বিএফ এর পূর্ণরূপ জিজ্ঞাসা করেছি। ভাইয়া বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ড হলো না তো। মোবাইল রিচার্জ হাত ছাড়া হয়ে গেল তোমাদের। ব্যালেন্সিং ফিগার। না, পড়াশোনা করো না তো। ওই যে মুরব্বী স্যাররা বলে না, আমিও বলে নিলাম, ব্রড ফরওয়ার্ড। ফরওয়ার্ড। বলো ভাই, ওই মুখের মধ্যে ছিল, খালি বের হচ্ছিল না, তাই তো? হ্যাঁ স্যার এটাই। ব্রড ফরওয়ার্ড, তাই তো? আচ্ছা, হ্যাঁ স্যার। ঠিক আছে। তাহলে এই যে আমাদের মূল বেতন আমরা শিখে গেলাম নাকি? আর আমরা তো মেন তথ্যই লিখিনি, এখানে ছোট করে লিখে দিবা বেতন। এই বেতন বলে লিখবা। বেতন লেখার পরে এই তথ্যটা। আচ্ছা, বেতনের পরে কি ছিল বলতো? বেতনের কাহিনী শেষ হয়ে গেল। এরপরে তার কি ছিল ভাইয়া? চিকিৎসা ভাতা। ওকে, এই যে আমি চিকিৎসা লিখতেছি। চিকিৎসা কত করেছিল? 3/12 তাহলে কত হয়? 36,000। 36,000। চিকিৎসার পরে কি ছিল? আপ্যায়ন। এই জন্য অঙ্কটা উঠানো থাকলে না, 2টা করে অঙ্ক করা কোনো বিষয় না। এখন নাই, আর কিছু করার নাই। আপ্যায়ন ভাতা 2,000 গুণ 12, 24,000। ওকে ফাইন। আর এই অঙ্কে বেশি আঁকাবাকি করেও লাভ নেই। অঙ্ক আমি খুব কম করাবো, কিন্তু তোমাদের বুঝাই বুঝাই করাবো, যাই আসবে পারবা। তাহলে এই 3,000 আর 2,000 তথ্য চলে গেল। এরপরে বলা হয়েছে উৎসব বোনাস। আমরা হিসাব করলাম 2 দেই 25,000 করে, তাই না? টিকায় লিখে দিবা কিন্তু সুন্দর করে যে ঈদুল আজহা আর ঈদুল ফিতর কবে কবে পড়ছে। আর তুমি বলে দিবা যেহেতু জানুয়ারি থেকে জুন 25 করে, তাহলে 2 মাসে কত করে পাবে? 25,000। এটা কি ভুল হবে? উৎসব বোনাস। যারা মুসলিম তাদের তো ভুল হওয়ার কোনো কথাই নেই। যারা অন্য ধর্মের আছো তারাও মনে রেখো কষ্ট করে যে কবে কবে ঈদ গেছে না, বোঝনি? ভাইয়া এই টিকাগুলা কি আপনার কাছে আছে বিষয়া? কি টিকা? ওই যে তোমাদের যখন শীট দেবো তখন তোমরা সম্পূর্ণ পেয়ে যাবা। আমার ওই শীটের সাথে উত্তর সহ সবকিছু পাবা। একটু ওয়েট করো, যেহেতু সব চেঞ্জ হয়ে গেছে তো এখন আমার ঠিক করতে তো একটু সময় লাগবে। আর কম্পিউটার ম্যান তো অনেকগুলো কাজ করতেছে, এই জন্য। তবে তোমাদের আমি ঈদের আগেই দিয়ে দিব ইনশাল্লাহ, দেখা যাক। তাহলে এই পর্যন্ত ক্লিয়ার কিনা তোমরা আগে বলো তো সবাই। ওকে, এরপর আমাদের কি তথ্য ছিল একটু দেখে আসি। এরপরের তথ্য উৎসব বোনাস চলে গেল। আবাসন সুবিধা কত পেয়েছে? আবাসন সুবিধা সুবিধা। তাহলে মেয়ের বাপ মেয়ের মা কেন সরকারি চাকরিজীবী বা চাকরিজীবী খোঁজে, বুঝতে পারছো? মূল বেতন ছাড়াও কত কিছু পাই।
খালি বললে হবে না, আমি বেকার খালি ভাইয়া, এখানে যে আবাসন সুবিধাটা পুরোটা 96,000 মানে 1 বছরের জন্য পাইছে, এটা কিভাবে পাবো? ওটা লেখা ছিল আপু, লেখা ছিল কোশ্চেনে। হ্যাঁ, ওটা তোমার সরাসরি লেখা ছিল। আচ্ছা, এরপর গাড়ি ভাড়া ভাতা, তাহলে আমরা কি যানবাহন লিখতে পারি অথবা কি লিখতে পারি, মোটর গাড়ি। মোটর গাড়ি সুবিধা, এটা সুন্দর করে বলে দিয়েছি যে 2500 সিসির নিচেই হলে প্রতি মাসে 10,000 করে, 12 মাসে 1,20,000 এই টিকাটা দিয়ে দিবা না, বোঝনি? ওকে, তাহলে আমাদের তথ্য ক্লিয়ার করতে হবে। হ্যাঁ, তথ্য ক্লিয়ার না হলে আমাকে জানাইবা। গেল। এরপর দেখো মোটর গাড়ির পর আর কি ছিল, এই যে নিয়োগকর্তা দিচ্ছে, মানে কর্মী দিয়া, মানে নিয়োগকর্তা কত পার্সেন্ট দেবে, 10%। লিখবা ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার দান, ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার দান। ও ভাইয়া, মূল বেতন কত বলেছিলা তোমরা, 2 লাখ 93,000 গুণ 10% কত হয়, বলো না, 29,400। 29,400। ওকে, তাহলে এ পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা আমাকে বলো। জি না। সমস্যা নাই, তাহলে এ পর্যন্ত তোমরা বুঝেছো যে এই তথ্যটা আসলো। এরপরে আসে পারিবারিক তহবিল বীমা, এগুলো তো আর আসে না, তোমাদের মনে আছে কিনা বলো তো, মনে আছে? তাহলে এখন তোমরা একটু কষ্ট করে যোগ করো, এই তথ্যগুলো যোগ করো। এই কেউ একজন যোগ করো না ভাইয়া, এই যে সব তথ্য একবারে দেখা যাচ্ছে, সবগুলো যোগ করে বলো। নিয়োগকর্তার দানটা আর একবার একটু বোঝাবেন? মানে তোমাদের নিয়োগকর্তার দান, তুমি মনে করো কর্মচারী, ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার দান। আমি ওইটাই বুঝাচ্ছি। কোশ্চেনে লেখা আছে ভবিষ্যৎ তহবিলে কর্মচারী 10% দান করেছে মূল বেতনের, কি বলা আছে, মানে কর্মচারী যে কাজ করতেছে সে ভবিষ্যৎ তহবিলে কত পার্সেন্ট দান করেছে, 10%। পাশে আবার সুন্দর করে বলে দিয়েছে নিয়োগকর্তাও সমপরিমাণ দান করেছে। যদি এই কথা নাও বলতো তাও নিয়োগকর্তা সমপরিমাণ দান করত। আর এই বেতন খাতে আমাদের নিয়োগকর্তার ভবিষ্যৎ তহবিলের দানটা এখানে আসে, কর্মচারীটা আইবে না, কারণ কর্মচারীটা সরাসরি কি ব্যয় বা বিনিয়োগ ভাতা। আর যখন নিয়োগকর্তার কাছ থেকে 500 একবার আয় হচ্ছে আর একবার কি হবে, ব্যয় হবে। এই জন্য আমরা বিনিয়োগ ভাতায় 2 দিয়ে গুণ করে লিখি। কয় দিয়ে গুণ করে লিখি, 2 দিয়ে গুণ, কারণ ওখানে কর্মচারীটাও যায় নিয়োগকর্তারটাও যায়। তোমাদের অত বেসিক না বুঝেও এতটুকু মনে রাখো যে ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার দানটা শুধু বেতন খাতে আসে, আর বিনিয়োগ ভাতায় কর্মচারীটাও যায় নিয়োগকর্তারটাও যায়, এটা মনে থাকবে না। মনে করো তুমি বেসিক বোঝনি, কিন্তু এই রুল দুটো তো মনে থাকবে যে এখানে একবার যায় আর বিনিয়োগ ভাতায় কয়বার যায়, 2 বার যায়। আচ্ছা, গুণ করে বলো না ভাইয়া কত হয়েছে, যোগ করে ভাইয়া 6 লাখ। যোগ করতে বলেছিলাম। 6 লাখ কত বললে, 49,400। 6,49,400। আমি যে বই দেখে করাচ্ছি কমার্স পাবলিকেশন, এখানে 48 দেওয়া আছে, কারণ ওরা উৎসব বোনাস একটা 24 ধরেছে আর একটা কত ধরেছে 25। ওরা ওই পুরাতন আমলেতে হিসাব করেছে, কিন্তু আমাদের তো নতুন আমলেতে হিসাব করতে হবে, মানে কখন বর্তমানে ঈদ হচ্ছে না, বোঝনি? ওকে, তাহলে মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে তোমাদের আশা করি। এখন তোমাদের মনে আছে যে কর অব্যাহতিবাদ, কার মনে আছে রুলটা, কে বলবে? কর অব্যাহতি সংক্ষেপে বললেই হবে, মানে পূর্ণাঙ্গ রূপ না বললেও হচ্ছে। চাকরি হতে আয়ের
চাকরি হতে আয়ের কত 3/1 অথবা 4.5 লক্ষ টাকা, যেটি কম মনে পড়ে? তাহলে চাকরি হতে আয়ের 1/3 1/3 করো না, কত হয়? 6,49,400 গুণ 1/3 কত হয়? একটু ক্যালকুলেশন করে আমাকে বলো ভাইয়া। দ্রুত জানাও। তোমাদের কাছে ক্যালকুলেটর নাই? 2,16,466.67 2,16,466 করে দাও। অথবা অথবা কত 4,50,000, যেটি কম, যেটি কম। তাহলে কম কোনটা? 2,16,467। তাহলে এই পর্যন্ত কর অব্যাহতি পাবা। হ্যাঁ, তাহলে এই 67 টাকা বিয়োগ করো না ভাইয়া, কত হয় দেখো তো। বিয়োগ করে দেখো। তোমরা ক্যালকুলেটর নিয়ে বইবা। 4,32,933 4,30,32 হবে না কত হবে? আচ্ছা 32,933। ওই 33 দিয়ে দাও, সমস্যা নেই। 4,32,933। তাহলে এই পাইলাম আমরা কি মোট চাকরি হতে আয়। হ্যাঁ, চাকরি হতে আয় বা চাকরি হতে মোট আয়। এবার আমরা কিনি না, আর কত মিনিট আছে দেখো তো। কত? 6 মিনিট। ওকে, দ্রুত শেষ করো তাহলে। কর রেয়াতের পরিমাণ। এই কর রেয়াতের পরিমাণ নির্ণয় করতে হলে তোমাদের মনে আছে কি কি তথ্য লিখতে হয়? গতদিন যা করাইছি তাই, এর বাইরে না। গত ক্লাসে আমি যা বুঝাইছি, এখানে আমরা লক্ষ্য করতেছি পারিবারিক। পারিবারিক আসে না। বীমা প্রিমিয়াম, হ্যাঁ বীমা সেলামি আসে। তাহলে বীমা সেলামি কত বলো? 50। আর সর্বোচ্চ সীমা বীমা মূল্যের কত? 10%। তাহলে ওই 4 লক্ষ টাকার 10% করলে কত হয়? 40। তাহলে আউট অফ কলামে কত যাবে? 40। কনসেপ্ট ক্লিয়ার কিনা বলো আমাকে। এরপরে দেওয়া আছে প্রধানমন্ত্রী, এটা ডাইরেক্ট অ্যাকশন, ওর কোনো কাজ নেই এখানে। তালিকাভুক্ত কোম্পানি, এটা আসে। তালিকা দাও। তালিকাভুক্ত কোম্পানির শেয়ার করাই। তালিকাভুক্ত কোম্পানির শেয়ার ক্রয়, ঠিক আছে। কত হাজার দেখলাম? 20। অতালিকাভুক্তর কোনো কাজ নেই। দেখো আর কোনো তথ্য নেই, কিন্তু আমরা জানি একটা তথ্য লুকায়ে থাকে। কোন তথ্য? ভবিষ্যৎ তহবিলে কর্মী ও নিয়োগকর্তার দান ক টাকা হয়েছিল? 29,400 মনে পড়ে? গুণ 2, গুণ 2 করে কত হয় বলো? দ্রুত বলো না। এই তোমরা সবাই ক্যালকুলেটর রাখবা। এই একটা কাজে শুধু রাগ হয়, কিন্তু আমার বলার আগে গুণ হয়ে যাবে। কি করো, বুড়ো হয়ে যাচ্ছ দিন দিন। 58,800। মুখে মুখে ক্যালকুলেশন হয়ে যাবে। আমার বলার আগে তোমার মুখ দিয়ে চলে আসবে যে ভাই এত টাকা। এই কথা কেন বারবার বলা লাগবে আমার, এতগুলো মানুষ থাকতে? তাহলে কনসেপ্ট ক্লিয়ার কিনা বলো।
তাহলে এখানে আমাদের মোট বিনিয়োগ কত পাইলাম, যোগ করো, তিনটা আইটেম যোগ করে দাও, যোগ করো, এই তিনটা আইটেম যোগ করে কত আগে বলো। 1,18,800। 1,18,800। এখন তোমাদের রুল দিয়েছিলাম তিনটা রুল, কয়টা রুল, তিনটা রুল, যে কর অব্যাহতি প্রাপ্ত প্রাপ্ত আয়, হ্রাসকৃত কর হার প্রযোজ্য এরূপ আয় এবং ন্যূনতম কর প্রযোজ্য এরূপ আয় বাদ দিয়ে পরিগণিত মোট আয়ের 3%। তার মানে খাস বাংলায় মোট আয়ের 3% কর রেয়াতের সীমা। ওই বড় যে কথাগুলো বললাম ওটা প্রথম দিন লিখে দিয়েছিলাম, অথবা পরবর্তীতে আমরা শীট দেবো তখন বুঝবা। তাহলে আমি খাস বাংলায় ছোট করে বলি যে আমাদের ওই যে চাকরি হতে আয়ের 3%, চাকরি হতে আয়ের কত, 3%। তাহলে কত টাকা ছিল ওখানে বলো তো তোমাদের, 4,32,900 কত 33 না বললে, গুণ 3% করো কত হয়, 4,32,933 বলেছিলে মনে হয়, গুণ 3% করো, বলো বলো বলো। 12,987। ওকে ভাইয়া, আচ্ছা গেল, একটা আইটেম চলে গেল। আর একটা আইটেম ছিল কি বলো, ওই যে আমরা পাইলাম কত একটু আগে, বিনিয়োগ ভাতা, ওই বিনিয়োগ ভাতার 15%। তাহলে আমরা ওই যে কর রেয়াতের 15% বা বিনিয়োগ ভাতার 15% লেখো, বিনিয়োগ ভাতার, আর আমি শিটে বিস্তারিত লিখে দিবানি, বিনিয়োগ ভাতার 15% করো না, 1,18,800 15% করো, $17,820। 17,820। বাহ। আর গ নাম্বার আছে সর্বোচ্চ সীমা 10 লক্ষ, মনে পড়ে? এই তিনের মাঝে যেটি কি কম, তো তোমাদের মনে হচ্ছে কম কোনটা, 12,987 টাকা পর্যন্ত তুমি কর রেয়াত পাবা। তাহলে এটা লিখবা আমাদের যেটি কম, যেটি কম। ওকে, তাহলে আমাদের এটা যেটি কম লিখবো 12,987 টাকা। ওকে, এরপর আমাদের আর একটা বিষয় ছিল, আচ্ছা আমরা একটু তোমাদের অ্যাড দিয়ে নিই, ওয়েট করো, আর একবার অ্যাড দিয়ে নিই, না তো ঝামেলা হবে না।
জয়েন করছো সবাই? তাহলে দেখো, আমি 3টা কথা বলেছি। এক, ওই যে চাকরি হতে আয় যে টাকা, তার উপরে কত পার্সেন্ট করবা? 3%। আর বিনিয়োগ ভাতা যা বের হয়েছিল ওর উপরে কত পার্সেন্ট? আর সর্বোচ্চ সীমা কয় লাখ? 10 লক্ষ। তা বলো তো, এই 3টার মাঝে তোমাদের কম কোনটা? ক নাম্বার কম। তাহলে আমি দেখো লিখেছি যেটি কম, তাহলে যেটি কম সেই অংশটা কোথায় বসবে? আউট অফ কলামে। তো তোমরা ক্যালকুলেটর নিয়ে সবাই বসে থাকবা, এরপর থেকে যেন আমার এই কথা আর বলা না লাগে, কারণ ক্যালকুলেটরের অঙ্ক ক্যালকুলেটর অবশ্যই সমাধান করতে হবে, না হলে ক্লাস নিয়ে ইয়ে হয় না। তাহলে আমাদের এই তথ্যগুলো ওখানে চলে গেল। এরপর আমাদের কর দায় নির্ণয় করা লাগবে না লাগবে না? তাহলে আমরা এখন কর দায় নির্ণয় করব। কর দায় নির্ণয়, কর দায় নির্ণয়। তো এখানে বলো করযোগ্য আয় কত ছিল? মানে প্রথমে যেটা করেছি ওটাই করযোগ্য আয়। করযোগ্য আয় কত ছিল? 4,32,933 না কত বললে? ওকে, মাইনাস এই যে বলেছিলাম মাইনাস প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান, ঠিক আছে? ক টাকা দান করেছিল ভাইয়া প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে? 10,000। তাহলে 10,000 টাকা লেস করো, তাহলে থাকলো কত? 4,22,933। এই এই যে আমি এই তথ্যটা তোমাদের বলেছিলাম, এখন ক্লিয়ার কিনা বলো তো? এই তথ্যটি এখন ক্লিয়ার কিনা আমাকে জানাও একটু। এর নাম হচ্ছে তোমার করযোগ্য নেট আয়। করযোগ্য নেট আয়। এখন তোমাদের কি মনে আছে, কার মনে আছে যে প্রথম 3,50,000 টাকা পর্যন্ত কত? তাহলে এখন লিখবা যে করযোগ্য আয়ের প্রথম 3,50,000 পর্যন্ত কত? এখানে তুমি ডাবল দাগ দিতে পারো, সমস্যা নেই। 0%, তার মানে ক টাকা হলো কর? 0 টাকা। আচ্ছা, এর পরের রুল কি ছিল কে বলতে পারবে? পরবর্তী 1 লক্ষ টাকা পর্যন্ত 5%। একটা জিনিস ভাবো তো ভাইয়া, তোমার 4,22,000, তাহলে 3.5 লাখ থেকে 1 লাখ যাইতে হলে তোমার না 4.5 লাখ লাগতো, কিন্তু আছে? মানে আমার কি আর 1 লাখ টাকা আছে? মানে আমাদের দেখো করযোগ্য নেট আয় কত হয়েছে? 22। তো অলরেডি 3.5 লাখ বিয়োগ করে দাও, তাহলে থাকলো কত? 72,933। তার মানে কি পরবর্তী 1 লাখ কি আমাদের আর থাকছে? তো এর পরবর্তী কথা বলা যাবে না, বলবো অবশিষ্ট। মানে যেটা শেষ ওটাই কি বলতে হয়? অবশিষ্ট আয়ের। কেমনে দেখাবে এটা? 4,22,900 কত 33 মাইনাস 3,50,000, থাকলো কত? 72,933। কত পার্সেন্ট? 5। মানে আমাদের তোমাদের ধাপ মনে আছে কিনা দেখো, প্রথম 3.5 লাখ 0,
তারপরে 1,00,000 টাকা পর্যন্ত কত 5%, তারপরে 3 লক্ষ হচ্ছে 10%, বা মানে 2 লক্ষ কিন্তু গ্যাপ যাবে। তারপরে 4 লক্ষ 15%, তারপরের 5 লক্ষ 20%, অবশিষ্ট 25, না বোঝনি? ওকে, তাহলে এর গুণ করো, কত হয়? গুণ করে দাও ভাইয়া। 72,933 উপর 5% করো। 3,647 3,647। ওকে আপু, তাহলে এখানে আগে ছিল 0 আর এটা যোগ করলে একই হয়। তাহলে আমার এত টাকা কর হচ্ছে, এবার রেয়াত পাবো কত পার্সেন্ট, কার মনে আছে? এই যে এখানে ক টাকা যেন পেয়েছিলাম আমরা, 12,987। তাহলে বাদ কর রেয়াত কত পার্সেন্ট করতে হয়, কার মনে আছে? গুণিত এখানে 33% কেন করব, তোমাদের মনে নেই দেখতেছি। কর রেয়াত, হ্যাঁ এই কর রেয়াত করো, 15% করো, কত হয়? কত? 1,947 মাইনাস করো। এক 1,700। এবার নিচে লিখবা যেহেতু ন্যূনতম কর 3,000 টাকা পরিশোধ করতে হয়, 3,000 টাকা দিতে হয়, তাই প্রদেয় কর কত 3,000, না বোঝনি? মানে সর্বনিম্ন 3,000 টাকা দিতে হয় কর, সর্বনিম্ন কত দিতে হয়? 3,000। তবে তুমি এই সিস্টেমটা আরেক ভাবে করতে পারো, কেমনে? যে তুমি যখন বুঝতেছো যে তোমার করের জন্য টাকা আছে কত, 3,647, ইয়েস। এবার ভাইয়া তোমাকে ন্যূনতম কর দিতে হবে তো 3,000, কিন্তু তুমি দেখতেছো যে এর উপরে পার্সেন্ট কেটে বিয়োগ করার পর 3,000 টাকা থাকছে না, না বোঝনি? তুমি সেই ক্ষেত্রে আর এই 15% না করে, 15% কি করে না করে কর রেয়াত লিখবা 3,647 মাইনাস 3,000। তাহলে কর রেয়াত কত পাইলাম? 647। লাস্টে তাহলে এইগুলার দরকার নেই, তখন লাস্টে কত হাজার আইবে বিয়োগ করে? 3,000। দুইটা নিয়মই শিখাই রাখলাম। মানে তুমি তো বুঝতে পারছো যে 12,987 উপরে 15% করলাম, করে যদি আমি বিয়োগ করি আমার আর 3,000 টাকা সর্বনিম্ন কি থাকছে না। যখন দেখতেছো যে সর্বনিম্ন টাকাটাও থাকছে না কর দেওয়ার জন্য, তখন আর পার্সেন্টেজ না করে তুমি ডিরেক্টলি ওই যে 3,647 টাকা থেকে 3,000 মাইনাস করে যা থাকবে ওইটাই কর রেয়াত। কনসেপ্ট ক্লিয়ার? তবে তোমাদের মনে না থাকলে এই একই নিয়মে করলে এই নিয়মে করতে পারো, কিন্তু লাস্টে লিখতে হবে যে ন্যূনতম কর প্রদেয় সর্বনিম্ন কত 3,000। আর যদি এই কথা না লিখতে চাও, ওই যে আরেকটা নিয়ম দেখালাম ব্র্যাকেটে, 3,647 টাকা থেকে 3,000 বাদ দিয়ে যে কয় টাকা ওই কয় টাকায় তোমার প্রদেয় কর, না বোঝনি? বলো।
তখন আর এই কাজটা করবা না। তুমি তো বুঝতেই পারছো যে আমি এটা বিয়োগ করার পর আর 3000 থাকছে না, কিন্তু আমার তো 3000 রাখতে হবে। আর 3000 রাখার জন্য আমাদের কি করা লাগলো, ওইটা বিয়োগ করলাম। 3000 বিয়োগ করে যে ক টাকা থাকলো ওইটাই কর রেয়াত, মানে 2-1টা অঙ্ক করলে ক্লিয়ার হয়ে যাবা। মানে আমার তো সর্বনিম্ন কর দিতে হবে কত, 3000। তাহলে ওই 3647 আছে, তাহলে আমি যদি 3000 টাকা বাদ দিই, তাহলে আমার আর কর রেয়াত কত হলো, এই 647। এটা সহজ উপায়, কারণ তুমি নিজেই বুঝতে পারছো পার্সেন্টেজ করে বিয়োগ করলে আর 3000 থাকছে না, কিন্তু আমার রাখতে হবে কত জোর করে। 3000। সরকার বলে দিয়েছে যে কমপক্ষে 3000 দিতে হবে। গরিব হও বা মধ্যবিত্ত হও দেখার টাইম নাই, 3000 দেওয়াই লাগবে। আমার কথা বুঝেছো? আর কিছু কিছু সিটি কর্পোরেশনে 5000 সর্বনিম্ন, আর কিছু কিছু সিটি কর্পোরেশনে 4000, বিশেষ করে 3টা সিটি কর্পোরেশনে 5000, একটা ঢাকা, হ্যাঁ, আর চট্টগ্রাম। ইয়েস, ঢাকা 2টা, উত্তর আর দক্ষিণ, আর চট্টগ্রাম, এই 3 জায়গায় 5000 করে সর্বনিম্ন কর দেওয়া লাগবে। যদি মানে কেমনে বুঝবা, তোমার ওই উপরে লেখা থাকবে ও বসবাস করে কোথায়, লেখা থাকবে না, বোঝনি? আর অন্য যে কোনো সিটি কর্পোরেশন হলে কত, 4000। আর অন্য যে কোনো লোকাল হলে কত টাকা কর দিতে হবে কমপক্ষে, 3000। তা আমার যেহেতু সর্বনিম্ন কর হচ্ছে না, তখন আমার আর এই 15% করার দরকার নেই, সরাসরি বিয়োগ করে যে ক টাকা ওই ক টাকায় কর রেয়াত। তার মানে মাঝখানে যে বিনিয়োগ ভাতা করলাম পুরোটাই ফাও, ওর কোনো কাজেই লাগলো না, না বোঝনি? তোমরা এতটুকু বুঝতে পেরেছো যে বেতন খাতে বেশি ঝামেলা নেই, ঝামেলা হচ্ছে এই কর রেয়াত আর এই আমাদের লাস্টে কি এই যে কর দায় নির্ণয় করা। কিন্তু প্রথম পার্টে কিন্তু অত ঝামেলা নেই। আমরা শীট গুলো করি, আরো গোছালো তোমরা করতে পারবা, ঠিক আছে? টেনশনে কোনো কারণ নেই। আচ্ছা, তাহলে আজ এ পর্যন্ত থাক, ইনশাল্লাহ আবার পরবর্তীতে দেখা হবে।